যখন কোনো যুদ্ধ তৈরি হয়, সেই যুদ্ধ একদিনে তৈরি হয় না। সেই যুদ্ধ নানা কারণে, নানা কার্যকলাপের ফলে ধীরে ধীরে সেই যুদ্ধ আনীত হয়। এইরকম একটি যুদ্ধের আমরা উদাহরণ পাচ্ছি ঠান্ডা লড়াইয়ের যুদ্ধের মাধ্যমে। ঠান্ডা লড়াই কোনো প্রত্যক্ষ যুদ্ধ ছিল না, এটি ছিল একটি পরোক্ষ যুদ্ধ, যেটি দুই দেশের মধ্যে হয়েছিল। আমি কানাই পান্ডে আজকে তোমাদের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক। এটা তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। ঠান্ডা যুদ্ধের কারণগুলি কী ছিল সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে সেটা দেখে নিতে পারো। এই অধ্যায়ের মধ্যে যে সকল বিষয়গুলি রয়েছে সেগুলি হলো ঠান্ডা লড়াইয়ের পর্যায়, দ্বিমেরুকরণের সমাপ্তি, জোট নিরপেক্ষ আন্দোলন। আজকের পাঠের মধ্যে যে বিষয়গুলি আমরা জানব সেটা হচ্ছে ঠান্ডা লড়াই পর্যায়গুলি। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়। কিন্তু আজকে বিশেষ করে যে পর্যায়টি আমরা পড়ব সেটি হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর পরাজিত ঐক্যশক্তিগুলির সঙ্গে শান্তি চুক্তি খসড়ার উদ্দেশ্যে 1945 সালে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন সহ একটি সম্মেলন গৃহীত হয়, যেটি পটসডামে হয়েছিল। এখানে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভের সঙ্গে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তীব্র মতবিরোধ হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের ইটালি ত্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত করতে ও ইতালির আফ্রিকান উপনিবেশ ত্রিপোলিকে সোভিয়েত ইউনিয়নের অচি পরিষদ হিসাবে ব্যবহার করার প্রস্তাবকে অন্যান্য দেশগুলি সরাসরি বাতিল করে দেন। আবার দারদানেলিস ও বসফরাস প্রণালীর উপর তুরস্ক ও সোভিয়েত ইউনিয়নের যৌথ নিয়ন্ত্রণের ব্যাপারে পারস্যে অবস্থানকারী পারস্য, যা বর্তমানে ইরান, সোভিয়েত সৈন্যবাহিনী প্রত্যাহারের শর্ত হিসেবে সেখানকার তৈল সম্পদের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই চুক্তি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে অন্যান্য শক্তিগুলি ছিল তারা সোভিয়েত ইউনিয়নকে প্রচণ্ড বাধা দেয়। বসফরাস প্রণালী, যা সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার পক্ষে অপরিহার্য ছিল। চুক্তি অনুযায়ী 1946 সালে মে মাসে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী পারস্য থেকে চলে যায়। এরপরেই পূর্বোক্ত চুক্তি বাতিলের ঘটনা ঘটে 1947 সালের অক্টোবর মাসে। ওই মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্যের একটি চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি অনুসারে পারস্যের সেনাবাহিনীকে যথাযথ প্রশিক্ষণ দানের দায়িত্ব মার্কিন প্রশাসন নিজের হাতে তুলে নিয়েছিল। ওই চুক্তিতে এই কথা বলা হয়েছিল যে মার্কিন সরকারের অনুমতি ছাড়া পারস্যের সরকার সেনাবাহিনীর কোনো ব্যাপারেই বিদেশি সাহায্য গ্রহণ করতে পারবে না। এইভাবে পারস্যকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহার করার চক্রান্তে সোভিয়েত ইউনিয়নের মনে একটি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর কয়েকটি বিষয়কে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অন্যান্য যে দেশগুলি ছিল, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক প্রকারের ঠান্ডা লড়াই শুরু হয়। ওইসব প্রশ্নের মধ্যে যুদ্ধবিধ্বস্ত জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং ওই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করাই ছিল সর্বাপেক্ষা বিতর্কিত একটি বিষয়। ফ্রান্স এবং ব্রিটেন যথাক্রমে একটি দুর্বল যুক্তরাষ্ট্রীয় সরকার ও একটি এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠার পক্ষপাতী ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন দ্বিধাবিভক্ত জার্মানির পক্ষে প্রশ্ন করেছিলেন। তাছাড়াও সোভিয়েত অধিকৃত জার্মানির পূর্বাঞ্চল এবং ইঙ্গো মার্কিন অধিকৃত পশ্চিমাঞ্চলে পুনর্মিলন ঘটানো প্রশ্নেও ওই দেশগুলির মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সাময়িকভাবে ওডার ও নিস নদী দুটির পূর্বাংশকে, অর্থাৎ সোভিয়েত অধিকৃত অংশকে পোল্যান্ডের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবিভক্ত জার্মানির রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অন্তর্ভুক্ত হওয়ায় সোভিয়েত সৈন্যবাহিনী প্রথমে এটিকে অধিকার করলেও সেটিকে 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু তা সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীনে থেকে যায়। এইভাবে কার্যত কৃষি সমৃদ্ধ পূর্ব জার্মানি ও বার্লিনের ওপর সোভিয়েত ইউনিয়নের এবং শিল্প সমৃদ্ধ পশ্চিম জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তারপর এমন একটি ঘটনা ঘটে যা সোভিয়েত ইউনিয়নকে ভয়ের মধ্যে ফেলে। 1948 সালে 7ই জুন পশ্চিমী শক্তিগুলি পশ্চিম জার্মানিকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
এমত অবস্থায় সোভিয়েত ইউনিয়ন এই বছরের এই মাসেই বার্লিন অবরোধ করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে ও জলপথে বার্লিনের সঙ্গে পূর্বের মতোই সংযোগ রক্ষায় বার্লিন অবরোধকে বাস্তবে অর্থহীন করে দেয়। শেষ পর্যন্ত 1949 সালের 12ই মে সোভিয়েত প্রশাসন ওই অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। সুদূর প্রাচ্যকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই এক অন্য দিক দর্শন করে। সুদূর প্রাচ্যকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই এক অন্য দিক দর্শন করে। মার্কিন সেনানায়ক জেনারেল ম্যাক আর্থারের কাছে জাপানের আত্মসমর্পণ করার পর জাপানের ওপর মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন এমন অস্বস্তিকর পরিস্থিতিকে এড়ানোর জন্য 1945 সালে লন্ডনে একটি বৈঠক করেন। এই বৈঠকটি তিনি 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে করেছিলেন। সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভ একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। এই প্রস্তাবে তিনি বলেছিলেন যে জাপানের জন্য একটি মিত্রপক্ষীয় নিয়ন্ত্রণ পরিষদ গঠন করা হবে। ম্যাক আর্থার ওই কমিশনের কোনো সিদ্ধান্তকে মেনে নেয়নি, ফলে জাপানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক একক প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। এতে সোভিয়েত ইউনিয়ন ক্ষুব্ধ হলেও তার জন্য করার কিছুই ছিল না হাতে। আবার পূর্বপ্রাচ্যে চীনকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল। 1949 সালে মাও জেদংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করার পর চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। চীনের মূল ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে চরম কমিউনিস্ট বিদ্বেষী গুওমিন্ডাং দলের নেতা জিয়াং জিয়েশি ফরমোজা নামক একটি দ্বীপে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অনুগামী পশ্চিমী রাষ্ট্রগুলি ওই ঘটনা আতঙ্কিত হয়ে ওঠে। তারা চীনের বিপ্লবী সরকারকে স্বীকৃতি প্রদান না করে চিয়াং কাই শেক সরকারকে চীনের বৈধ সরকারের মর্যাদা প্রদান করে। শুধু তাই নয়, চীন যাতে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ পেতে না পারে সেই জন্য তারা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়। এখানে ছাত্রছাত্রীরা একটা মিস্টেক হয়ে গেছে যে ফরমোজা চীনের সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভের সাথে নিরাপত্তা পরিষদেরও সদস্যপদ লাভ করেছিল, কিন্তু এই নিরাপত্তা পরিষদটা নীরবতা হয়ে গেছে। এটা কিন্তু নীরবতা নয়, এটা নিরাপত্তা পরিষদ। সোভিয়েত ইউনিয়নের হাজার প্রচেষ্টা সত্ত্বেও চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করতে পারেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আনুকূল্যে ফরমোজা চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করার সাথে সাথে সেই সঙ্গে নিরাপত্তা পরিষদেরও অন্যতম স্থায়ী সদস্যের মর্যাদা লাভ করে। এই ঘটনা সোভিয়েত ইউনিয়নকে প্রচুর আঘাত করে। এই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমার আবিষ্কার করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি আতঙ্কের পরিস্থিতিতে ফেলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে সর্বশান্ত করার জন্য যে নীতি গ্রহণ করেছিল তাকেই প্রতিরোধ নীতি বলা হয়। এই নীতির মধ্যে ছিল ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, নেটো প্রভৃতি। 1947 সালের মার্চ মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং দুই দেশে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে চূড়ান্তভাবে খর্ব করার জন্য ট্রুম্যান প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণের সপক্ষে বক্তব্য রাখেন। তিনি বাস্তবে এই বক্তব্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য সামরিক সক্রিয়তার নীতি ঘোষণা করেন। কেবল গ্রিস ও তুরস্কেই নয়, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইটালি, জার্মানি প্রভৃতি রাষ্ট্রের আর্থিক ও সামরিক দুর্বলতার জন্য ইউরোপের যে কোনো অঞ্চলে শূন্যতার সৃষ্টি হলে সেই শূন্যতা পূরণের দায়িত্ব মার্কিন প্রশাসন গ্রহণ করবে বলে তিনি বক্তব্য রাখিয়েছিলেন। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাগলের মতো সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার প্রতিরোধে বদ্ধপরিকর হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের নীতির মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজের শিল্পজাত দ্রব্য রপ্তানি ও কাঁচামাল আমদানির জন্য বিশ্ববাজারের ওপর একক আধিপত্য প্রতিষ্ঠা করা। মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবন বিষয়ে 1947 সালের 5ই জুন একটি বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতায় তিনি বলেছিলেন যে ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক যে দেশগুলি ছিল সেই দেশগুলির ব্যাপারে কিন্তু
কোনো রকম সাহায্য প্রদানের কথা বলা হয়েছিল না, যা সোভিয়েত ইউনিয়নকে একটি হতাশার সম্মুখীন করে। ঠান্ডা লড়াই আরও তীব্রতর হয়ে ওঠে ন্যাটো গঠনের পর। ন্যাটো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক কমিউনিজম বিরোধী একটি সামরিক সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 12টি ক্ষুদ্র বৃহৎ দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে সমবেত হয়ে 1949 সালের 4 এপ্রিল একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে ন্যাটো জন্মলাভ করে। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল ও আইসল্যান্ড। 1952 সালে গ্রিস ও তুরস্ক এবং 1955 সালে পশ্চিম জার্মানি ওই সামরিক জোটে যোগদান করলে তার সদস্য সংখ্যা ও শক্তি দুইয়েই বৃদ্ধি পায়। এই ঘটনা দুই দেশের মধ্যে ঠান্ডা লড়াইকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব কার্যকলাপের পাল্টা জবাব দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। 1947 সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট সংবাদ ব্যুরো বা কমিনফর্ম গঠন করেন। এই ব্যুরোতে সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ফ্রান্স ও ইটালির কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের নিয়ে কমিনফর্ম গঠিত হয়েছিল। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে কমিনফর্মের প্রধান কার্যালয় স্থাপিত হয়েছিল। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 1949 সালের জানুয়ারি মাসে পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা কমেকন গঠন করেছিলেন। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে প্রথমে কমেকন গঠিত হলেও পরবর্তী সময়ে আলবেনিয়া ও পূর্ব জার্মানি কমেকনের সদস্য হয়েছিল। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার বৃদ্ধি সাধনই ছিল সংস্থাটির প্রধান উদ্দেশ্য। এইভাবে প্রথম পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপের পাল্টা জবাব দিয়েছিল। পরের ভিডিওতে আমরা বাকি দ্বিতীয় পর্যায়টি আলোচনা করব। সকলকেই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।